প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এসএসসি যারা 2027 সালের শিক্ষার্থীরা আছো এবং যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য ফিনান্স ব্যাংকিং এর আরো একটি ক্লাস নিয়ে সবার সামনে হাজির হলাম। আজকে আমরা আলোচনা করব আমাদের অষ্টম অধ্যায়, যেটা আমাদের পূর্ণাঙ্গ সিলেবাসের খুবই ছোট এবং খুবই সহজ একটা অধ্যায়। আবার এটা কিন্তু ব্যাংকিং থেকেও বলতে পারি, ব্যাংকিং থেকে সবচেয়ে সহজ একটা অধ্যায় হলো মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং, অর্থাৎ যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, অষ্টম অধ্যায়। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে মুদ্রা এবং আরেকটা হচ্ছে ব্যাংক সম্পর্কিত বা ব্যাংকিং সম্পর্কিত। তো আজকের পর্বে আমরা আমাদের এই মুদ্রা সম্পর্কিত আলোচনাগুলো দেখব, অর্থাৎ মুদ্রা এই টপিকটা থেকে কি কি বহু নির্বাচনী প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তাহলে আজকে আমরা প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মুদ্রার ইতিহাস এবং এ সম্পর্কিত কিছু ধারণা, অর্থাৎ মুদ্রাটা কিভাবে আসলো, এটার ইতিহাসের পেছনে কি কি বিষয় ছিল, মুদ্রাটা প্রাচীনকালে কেমন ছিল, এই সব কিছু নিয়ে কিন্তু আমাদের এই পুরো অধ্যায়টা আছে। এবং সেখান থেকে তোমার পরীক্ষায় কি কি বহু নির্বাচনী প্রশ্ন থাকতে পারে বা বিগত বছরে আমরা কি কি বহু নির্বাচনী প্রশ্ন দেখতে পেয়েছি সেগুলোই কিন্তু আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, বহুপদী একটা প্রশ্ন। সাধারণত এই অধ্যায় থেকে বহুপদী প্রশ্নগুলোই কিন্তু বেশি আসে, কারণ এখানে অনেকগুলো ইনফরমেশন আছে এবং এই পুরো অধ্যায়টা ইনফরমেশন বেস। তো এখান থেকে খুব একটা বেশি যে সৃজনশীল আসে তা নয়, তবে এমসিকিউ পার্টটার জন্য এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হচ্ছে, জনসংখ্যা বৃদ্ধির ফলে মুদ্রা হিসেবে ব্যবহার ক্রমশ হ্রাস পায়। অর্থাৎ আমরা জানি প্রাচীনকালে মুদ্রা হিসেবে কি ব্যবহার করা হতো, স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তারপর হচ্ছে তাম্র মুদ্রা বলে, যেটাকে তামার মুদ্রা আর কি। তাহলে দেখো, এই বিষয়গুলো আগে ব্যবহার করা হতো, কিন্তু যত আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকছে তত বেশি কি হচ্ছে, এই সোনা, রূপা, তামা এই জিনিসগুলো দুর্লভ বস্তু হয়ে যাচ্ছে, মানে এই জিনিসগুলো একদমই বিলুপ্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তাই কিন্তু এখন দেখবে সোনা, রূপা অথবা তামা এই জিনিসগুলোর অনেক বেশি দাম, বা এগুলোকে আমরা সাধারণত এখন এক্সপেন্সিভ জিনিস হিসেবে ধরে থাকি। তো এখন দেখো, এখানে বলছে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে, যত বেশি আস্তে আস্তে জনসংখ্যা বাড়ছে তত বেশি এই মুদ্রা হিসেবে এই বিষয়গুলো ব্যবহার কমে যাচ্ছে। এবং আমরা এখন বর্তমানে মুদ্রা হিসেবে কি ব্যবহার করছি, টাকা, যেটাকে আমরা কাগজি মুদ্রা বলে থাকি, এটা ব্যবহার করছি। কারণ কাগজ কিন্তু খুবই সহজলভ্য একটা জিনিস, এটা তৈরি করতে বা এই যে কাগজি মুদ্রা এগুলো তৈরি করতে কিন্তু খুব একটা বেশি খরচ আমাদের হয় না। পাশাপাশি কাগজ কিন্তু বিলুপ্তপ্রায় জিনিস না বা দুর্লভ বিষয় না, তাই এটা দিয়ে খুব সহজে আমরা মুদ্রা ব্যবহার করতে পারি বা মুদ্রা তৈরি করতে পারি। তাহলে দেখো, প্রথম যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রথম প্রশ্ন, এটার তাহলে অ্যান্সার কিন্তু প্রত্যেকটাই হচ্ছে, কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে এই প্রত্যেকটা জিনিসেরই আস্তে আস্তে হ্রাস ঘটছে। তারপর চলে যাই পরবর্তী প্রশ্ন। এরপরে বলছে, কাগজি মুদ্রা প্রচলনের কারণ কি। এই যে আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কাগজি মুদ্রা নিয়ে যা যা কিছু লেখা আছে, পুরো টপিকটাই কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য বা এই অধ্যায়ের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এখানে একটা প্রশ্ন থাকছে, কাগজি মুদ্রা প্রচলনের কারণ কি। অর্থাৎ এই যে আমরা এখন বর্তমানে কাগজি মুদ্রা অনেক বেশি ব্যবহার করছি, এর পেছনে কারণ কি। এর পেছনে কারণ হতে পারে ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা, সহজে বহনযোগ্যতা এবং সংরক্ষণের সুবিধা। দেখো, কাগজি মুদ্রা কিন্তু আমরা অনেক দিন যাবত যে সংরক্ষণ করতে পারি তেমন কিন্তু নয়, কারণ কাগজের নোটগুলো কয়েকদিন বাদে দেখবে নষ্ট হয়ে যায়, নরম হয়ে যায় বা ভেঙে যায়, ছিঁড়ে যায়। অনেক সময় দেখি আমরা ছেঁড়া নোট থাকে। তাহলে দেখো, কাগজি মুদ্রার সংরক্ষণের সুবিধা নেই, তার চেয়ে ধাতব মুদ্রারই সংরক্ষণের সুবিধা বেশি আছে, আমরা অনেক দিন পর্যন্ত কয়েন সংরক্ষণ করতে পারি। এটা কিন্তু প্রচলনের কারণ নয়। প্রচলনের কারণ হলো ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা, অর্থাৎ আমরা যে ধাতব পদার্থটা দিয়ে আমাদের কয়েনগুলো বানাচ্ছি, অর্থাৎ ধাতব মুদ্রাগুলো বানাচ্ছি, সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে বা সেটা আস্তে আস্তে দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। পাশাপাশি
সহজে বহন, আমরা কিন্তু কাগজের নোট খুব সহজে বহন করতে পারি, ছোট্ট একটা ভাঁজ করে একটা জায়গায় রেখে দিতে পারি, কিন্তু মুদ্রা কিন্তু সেই কাজগুলো করা যায় না। অর্থাৎ কয়েন, যেটাকে আমরা কয়েন বলি, কয়েনগুলোকে দিয়ে কিন্তু সেই কাজটা করা যায় না। কয়েনগুলো অনেকটা জায়গা দখল করে এবং অনেকটা ভারী একটা পদার্থ, সো এটা কিন্তু অনেকটা জায়গা লাগে, বহন করতেও অসুবিধা হয়। তাই দেখো, প্রচলনের কারণ কি হতে পারে? ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা এবং সহজে বহনযোগ্যতা, সংরক্ষণের সুবিধা, এটা কিন্তু কখনো কাগজি মুদ্রার ক্ষেত্রে প্রচলনের কারণ নয়। আচ্ছা, তাহলে 2 নম্বর প্রশ্নটা আমরা বুঝতে পারলাম। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন, এটাও কিন্তু কাগজি মুদ্রা থেকেই আছে। 3 নম্বর প্রশ্নে বলছে কাগজি মুদ্রার ব্যাপক প্রসারের কারণ কি? দেখো, এখানে প্রত্যেকটা প্রশ্নই কাগজি মুদ্রা কেন প্রচলন হচ্ছে, কাগজি মুদ্রা কেন ব্যাপক প্রসার লাভ করছে, সব কিন্তু সেম প্যাটার্নের প্রশ্ন, সেম টাইপের প্রশ্ন, কিন্তু অপশনগুলো আলাদা, অ্যান্সারগুলো আলাদা। এটার জন্যই কিন্তু আমাদের বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে দেখো, এখানে বলছে কাগজি মুদ্রার ব্যাপক প্রসারের কারণ কি? নিরাপত্তা নিশ্চিত হওয়া, তারপর বলছে ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব এবং কাগজের সহজলভ্যতা। কাগজি মুদ্রার ব্যাপক প্রসারের পিছনে ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব এটা কোনো কারণ নয়, কারণ ধাতব মুদ্রা দীর্ঘস্থায়ী হবে অনেকদিন পর্যন্ত, এটা ঠিক একই রকম থাকে, এটা আমরা জানি। এটার জন্য কিন্তু কাগজি মুদ্রার প্রচলন হয়নি। তাহলে কাগজি মুদ্রার প্রচলন হয়েছে কিভাবে? নিরাপত্তা নিশ্চিত হওয়া যায়। কিভাবে নিরাপত্তা নিশ্চিত হওয়া যায়? যখন আমরা একটা কাগজের নোটকে ছোট্ট একটা ভাঁজ করে কিন্তু একটা জায়গায় রেখে দিতে পারি, বা এটা যেহেতু খুবই লাইট ওয়েট বা খুবই ছোট একটা জায়গা বহন করে, তাই এটা আমরা অনেক দিন পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিতে পারি নিরাপদভাবে। কিন্তু ওই কয়েন যেগুলো, সেগুলোকে কিন্তু খুব সহজে আমরা নিরাপদ স্থানে রাখতে পারি না, অনেকটা জায়গা দখল করে, তো অনেকটা জায়গা নিয়ে আমাদের রাখতে হয়। তাই নিরাপত্তা নিশ্চিত হওয়া যায়। পাশাপাশি কাগজ যেহেতু সহজলভ্য একটা বিষয়, খুব সহজে আমরা কাগজ পেতে পারি, তাই এই দুইটা কারণেই কিন্তু আমাদের কাগজি মুদ্রার ব্যাপক প্রসার হচ্ছে। তারপর চলে যাই 4 নম্বর প্রশ্ন, কোনটি ছাড়া মুদ্রার ব্যবহার সীমিত? দেখো, মুদ্রার যে প্রচলন সেটা হয়েছেই ব্যাংকের মাধ্যমে, কারণ ব্যাংকই কিন্তু আমাদেরকে এই মুদ্রাগুলো সাপ্লাই করে থাকে। অ্যাকচুয়ালি শুধুমাত্র ধরো কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে যখন ছাপানো হয়, আমরা যদি ব্যাংকের থেকে ওই সাপ্লাইটা না পাই, তাহলে কিন্তু ওই টাকা কিন্তু আমাদের হাতে পর্যন্ত পৌঁছাতে পারবে না। তাই ব্যাংক এক্ষেত্রে ব্যবহারটা প্রচলন করতে সাহায্য করে। সো মুদ্রার ব্যবহার ব্যাংক ছাড়া একদমই সীমিত, খুব অল্প পরিমাণ, দেখবে খুবই অল্প পরিমাণ মানুষের কাছে পৌঁছাবে। যখন আমরা ব্যাংকের সাথে লেনদেন করতে থাকবো, তখনই কিন্তু খুব দ্রুত আমাদের এই টাকা পয়সাগুলো আমরা পেয়ে যাব। যেমন রিসেন্ট আমাদের যে নোটগুলো ছাপানো হয়েছে, আমরা এই নোটগুলো কিভাবে পেতে পারি? যদি আমরা ব্যাংকের সাথে লেনদেন করি, তাহলে ব্যাংকের মাধ্যমেই কিন্তু আমাদের কাছে পর্যন্ত এই যে রিসেন্ট যে নোটগুলো ছাপানো হয়েছে, সেই নোটগুলো আমাদের কাছে পৌঁছে যাবে। ইতিমধ্যে অনেকের কাছে কিন্তু নতুন নোটগুলো পৌঁছেও গেছে, তাই না? আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটা জানতে পারি। তারপরে চলে যাই 5 নম্বর প্রশ্নে, দ্রব্যের বিনিময় দ্রব্য, একে কি বলা হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একদম প্রাচীনকালে দ্রব্যের বিনিময় দ্রব্য অর্থাৎ বিনিময় প্রথা প্রচলিত ছিল, এবং সেই বিনিময় প্রথাকে আমরা বলে থাকি বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম, ঠিক আছে? তাহলে বিনিময় প্রথা, এটাকে ইংরেজিতে বলা হয় বার্টার সিস্টেম। তারপর দেখে নেই 6 নম্বর প্রশ্ন, বলছে 1000 টাকায় একটি জামা ক্রয় করলে মুদ্রা কাজ করবে। ধরো তুমি 1000 টাকা দিয়ে একটা জামা ক্রয় করেছো, তাহলে এই ক্ষেত্রে মুদ্রার কাজটা কি? মুদ্রা এখানে কি কি ভূমিকা পালন করলো? মুদ্রা এখানে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করলো, কারণ জামার বিনিময়ে তুমি 1000 টাকা দিয়েছো, সো এই ক্ষেত্রে মুদ্রাটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করলো। তারপর দ্বিতীয়ত সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করলো। দেখো, এখানে কিন্তু মুদ্রা সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করেনি, কারণ তুমি জামা ক্রয় করে ফেলেছো। এখন যেহেতু জামা ক্রয় করে ফেললে, সঞ্চয়ের ভান্ডার কিন্তু এখানে হলো না। 3 নাম্বার বলছে
মূল্যের পরিমাপক হিসেবে কাজ করলো। হ্যাঁ, এখানে কিন্তু মূল্যের পরিমাপক হিসেবে কাজ করছে। কেন? কারণ জামার দামটা বা জামার মূল্যটা অ্যাকচুয়ালি কতটুকু সেটা আমরা বুঝতে পারলাম 1000 টাকার নোটের মাধ্যমে। তার মানে এখানে মুদ্রা কাজ করেছে দুইটা ভাবে, একটা হলো বিনিময়ের মাধ্যম এবং আরেকটা হলো মূল্যের পরিমাপক হিসেবে। 7 নম্বর প্রশ্ন, কোন শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়? কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় 19বিংশ শতাব্দীতে। ঠিক আছে, 19বিংশ শতাব্দীতে। এটা আমাদের পাঠ্য বইয়ের মধ্যে কাগজি মুদ্রার যে কথাগুলো লেখা আছে সেখানে খুব সুন্দর করে দেওয়া আছে, সেটা দেখে নেবে। 19বিংশ শতাব্দীতে কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। 8 নম্বর প্রশ্ন, দ্রব্য বিনিময় প্রথার সমস্যা কোনটি? দেখো, দ্রব্য বিনিময় প্রথা তো আগে ছিল, ভালোই চলছিল, কিন্তু এটার সমস্যাটা কি দাঁড়ালো এবং সমস্যার জন্য মানে কি সমস্যার জন্য এটা পরবর্তীতে বন্ধ হয়ে গেল? সেটা হলো সঞ্চয়ের অভাব। যখন তুমি বিনিময় করে ফেলবে তখন কিন্তু তোমার কাছে আর সেই জিনিসটা সঞ্চয় থাকবে না। সঞ্চয় যদি না থাকে তুমি তো ভবিষ্যতে সেটা ব্যবহার করতে পারবে না। এই অসুবিধার জন্যই পরবর্তীতে দ্রব্য বিনিময় প্রথাটা বন্ধ হয়ে যায়। তাহলে এখানে সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে সঞ্চয়ের অভাব তৈরি হয়েছিল। 9 নম্বর প্রশ্ন, কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় কখন? দেখো, একটু আগে আমরা এটা সলভ করেছি। কাগজি মুদ্রার প্রচলন শুরু হয় 19বিংশ শতাব্দীতে। 19বিংশ শতাব্দীতে। 10 নম্বর প্রশ্ন, দ্রব্য বিনিময় প্রথার অসুবিধা দূর করে কোনটি? দেখো, এই যে দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাটা কি ছিল? যে আমরা আমাদের সঞ্চয় করতে পারছি না, সঞ্চয়ের অভাব তৈরি হচ্ছে। তাহলে যদি সঞ্চয়ের অভাব তৈরি হয় সেক্ষেত্রে কিভাবে আমরা এই অসুবিধাটা দূর করতে পারি? আমরা যখন মুদ্রা আবিষ্কার করলাম, অর্থাৎ বিনিময়ের একটা মাধ্যম আবিষ্কার করলাম, সেই মুদ্রার মাধ্যমে বা বিনিময়ের মাধ্যমে যখন আমরা বিনিময় করছি তখন কিন্তু সেই মুদ্রাটা আমরা চাইলে সঞ্চয় করে রাখতে পারছি, আবার চাইলে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারছি। দুইটা কাজই কিন্তু একসাথে হচ্ছে। তাই দ্রব্য বিনিময় প্রথার যে অসুবিধা, সেই অসুবিধাটা দূর করে মুদ্রা। 11 নম্বর প্রশ্ন, দ্রব্য বিনিময় প্রথার সমস্যা হলো চাহিদা ও যোগানের অসামঞ্জস্যতা, সংরক্ষণের অসুবিধা, পণ্যের মূল্য নির্ধারণের অসুবিধা। আচ্ছা, এবার দেখো, এখানে বলা হয়েছে দ্রব্য বিনিময় প্রথার কি কি সমস্যা ছিল। বিনিময় প্রথার সমস্যা ছিল এখানে আমরা সংরক্ষণ করতে পারতাম না, আমাদের যতটুকু চাহিদা এবং যতটুকু আমরা পাচ্ছি দুইটার মধ্যে একটা ইমব্যালেন্স ছিল, অর্থাৎ দুইটা সমান সমান ছিল না। তারপর আবার বলছে যে পণ্যের মূল্য নির্ধারণে অসুবিধা, অর্থাৎ একটা জিনিস যখন আমরা বিনিময় করছি সেটা অ্যাকচুয়ালি আরেকটা জিনিসের বিনিময়ের সাথে যাচ্ছে কিনা বা দুইটা সমান সমান কিনা, মূল্যটা আদৌ ঠিক কিনা, এই বিষয়টা আমরা বুঝতে পারতাম না। এই বিষয়টাতেই আমাদের সমস্যাটা তৈরি হতো। তাহলে দেখো সমস্যা কোথায় ছিল? চাহিদা এবং যোগানের মধ্যে অসামঞ্জস্যতা। তোমার যতটুকু চাহিদা তার চেয়ে তোমার যোগানের দুইটার মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হতো, এটা একটা সমস্যা ছিল। সংরক্ষণের অসুবিধা তো ছিলই, তুমি যেটা বিনিময় করছো সেটা তুমি চাইলেই আর পরবর্তীতে সংরক্ষণ করতে পারছো না, কারণ সেটাই কিন্তু তোমাকে বিনিময় করে দিতে হচ্ছে, এটা একটা অসুবিধা। আবার অসুবিধা হচ্ছে পণ্যের মূল্য নির্ধারণে, তুমি বুঝতেই পারতা না যে পণ্যের মূল্যটা ঠিক কি এবং এটা আদৌ ঠিক আছে কিনা, পণ্যের মূল্যের সাথে এটা ঠিক আছে কিনা। সো তিনটাই কিন্তু আমাদের অসুবিধা ছিল। তারপর চলে যাই 12 নম্বর প্রশ্ন, আদিম যুগের মুদ্রা। দেখো, আদিম যুগে মুদ্রা হিসেবে অনেক কিছু ব্যবহার করা হতো। তো এখানে কি কি ব্যবহার করা হতো পুরোটাই কিন্তু বহুপদী প্রশ্নে চলে আসতে পারে, যেমন এই প্রশ্নে চলে এসেছে আদিম যুগে মুদ্রার ব্যবহার। দেখো, আদিম যুগে সবকিছুই আমরা মুদ্রা হিসেবে ব্যবহার করতাম, এখানে যে অপশনগুলো আছে তার প্রত্যেকটাই আমরা ব্যবহার করতাম। এছাড়াও আমরা সোনা, রূপা, তামা এই মুদ্রাগুলো ব্যবহার করতাম। তারপরে আরো কিছু ছোট ছোট পাথর ব্যবহার করতাম। তারপরে হচ্ছে হাতির দাঁতও এখানে কিছু সময়ে ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে বিনিময়ের মাধ্যম হিসেবে বা মুদ্রা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু দেখো প্রত্যেকটাই হবে। কড়িও ব্যবহার করা হয়েছে এবং কড়ি কিন্তু আমরা মাঝে মাঝে বিভিন্ন সিনেমাতে দেখি
বা হচ্ছে টিভিতে দেখি। তো কড়িটা খুবই প্রচলিত একটা বিনিময়ের মাধ্যম ছিল, কারণ আগেকার যুগে কড়ি খুব সহজে পাওয়া যেত। যেমন হাঙরের দাঁত, হাতির দাঁত এটা খুব দুষ্প্রাপ্য জিনিস ছিল, তবে কড়ি খুব সহজে পাওয়া যেত, তাই কড়ি কিন্তু মুদ্রা হিসেবে বেশি ব্যবহার করা হতো। তারপর হাঙরের দাঁতও কিছু সময় ব্যবহার করা হয়েছে, আবার কিছু কিছু ছোট ছোট পাথর, বড় বড় পাথর, অর্থাৎ এই পাথরগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। তারপর চলে যাই 13 নম্বর প্রশ্ন, ধাতব মুদ্রার ব্যবহার ক্রমশ সীমিত হয়ে আসার কারণ কি? দেখো এই যে এখন কিন্তু বর্তমানে কয়েনের ব্যবহার নেই বললেই চলে। তো এটার কারণটা কি সেটাই বলা হয়েছে। ধাতুর বিকল্প ব্যবহার, ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা, তারপর বলা হচ্ছে ধাতব মুদ্রার দীর্ঘস্থায়িত্ব। দেখো ধাতব মুদ্রা দীর্ঘস্থায়ী হলে তো আমরা আরো বেশি করে এটা ব্যবহার করতে পারতাম, তাই না? কিন্তু এটা কিন্তু ক্রমশ সীমিত হয়ে আসার কারণ নয়। তাহলে ক্রমশ সীমিত হয়ে আসার কারণটা কি? কারণ হলো ধাতুর বিকল্প ব্যবহার, অর্থাৎ ধাতুর বিকল্প ব্যবহার হিসেবে আমরা কাগজের মুদ্রা বা কাগজের নোট ব্যবহার করা শুরু করে ফেলেছি। তো যেহেতু কাগজটা ব্যবহার করা সবচেয়ে বেশি সহজ, তাই আস্তে আস্তে এই ধাতব পদার্থের যে মুদ্রাগুলো, অর্থাৎ যেটাকে আমরা কয়েন বলে থাকি, সেই কয়েনগুলো আস্তে আস্তে ব্যবহার কমে যাচ্ছে। তাহলে ধাতুর বিকল্প ব্যবহার, আবার ধাতব পদার্থের দুষ্প্রাপ্যতা, যেই ধাতুটা দিয়ে আমাদের কয়েনগুলো বানানো হয় সেই ধাতুর ব্যবহারটা আস্তে আস্তে কমে যাচ্ছে, বা সেই ধাতুটা আমরা খুব সহজে আর পাচ্ছি না। সেই কারণেও কিন্তু আমাদের এই ধাতব মুদ্রার ব্যবহার ক্রমশ হ্রাস পেয়ে যাচ্ছে। তারপর চলে যাই 14 নাম্বার প্রশ্ন, ধাতব মুদ্রার ব্যবহার কমে গেছে কোনটির কারণে? দেখো ধাতব মুদ্রার ব্যবহার কখন কমে গেছে? যখন থেকে আমরা কাগজি মুদ্রা ব্যবহার করা শুরু করেছি, তখন থেকে আমাদের এই ধাতব মুদ্রা, অর্থাৎ এই যে পয়সা বা কয়েন, এগুলোর ব্যবহার কমে যাচ্ছে। এখন তো প্রায় নেই বললেই চলে। এখন যেহেতু অনেক নোট, প্রায় প্রত্যেকটা টাকারই একটা একটা করে নোট আছে, তো সেই জন্য আমরা এখন বর্তমানে কয়েন একদমই ব্যবহার করতে দেখি না, বা দেখলেও খুবই কম, খুবই অল্প কিছু হয়তোবা কয়েনের ব্যবহার আমরা দেখতে পাই। 15 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বাধিক প্রচলিত মুদ্রা, এবং শুধু যে আমাদের দেশে তা কিন্তু নয়, বিশ্বের বিভিন্ন দেশে এখন বর্তমানে কয়েনের ব্যবহার একদমই নেই। সব জায়গাতেই কাগজি মুদ্রার ব্যবহারটা সবচেয়ে বেশি প্রচলিত। তাহলে কাগজি মুদ্রা যেহেতু বলা হয়েছে, কাগজি নোট আর কাগজি মুদ্রা দুইটাই কিন্তু সেম। কাগজি নোট বলতে বোঝানো হচ্ছে কাগজের যে নোট, আমরা যেটাকে নোট বলে থাকি বা টাকা বলে থাকি, সেটাই। তারপরে 16 নম্বর প্রশ্ন, কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করার কারণ কি? কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করার কারণ যেটা, সেটাই কিন্তু ধাতব পদার্থের ক্রমশ হ্রাস পাওয়ার কারণ। দুইটা কিন্তু প্রায় সিমিলার। তাহলে দেখো সহজে বহনযোগ্যতা, কাগজের সহজলভ্যতা এবং বিভিন্ন রকমের নিরাপত্তা। তাহলে দেখো কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করার কারণ কি? প্রথমত এটা সহজে ব্যবহার করা যায়, সহজে বহন করা যায়। আমরা খুব সহজে ছোট একটা জায়গাতেই চাইলে ক্যারি করতে পারি, ছোট ছোট ব্যাগেও চাইলে এটা ক্যারি করতে পারি। কাগজের সহজলভ্যতা, অর্থাৎ কাগজটা খুব সহজে আমরা পেয়ে থাকি। গাছ বা হচ্ছে যে বাঁশ গাছ, এটা থেকেই কিন্তু আমরা সাধারণত কাগজ তৈরি করে ফেলি। আর দেখো বাঁশ গাছ বা নর্মাল গাছ কিন্তু অ্যাভেলেবেল, এবং এখান থেকে কাগজ বের করা বা কাগজ তৈরি করা খুব সহজ হয়। তো সেই জন্য কাগজটা কিন্তু আমাদের জন্য সহজলভ্য একটা বিষয়। ধাতু কিন্তু সহজলভ্য না, তাই ধাতব পদার্থ বা ধাতব মুদ্রার ব্যবহার কমে যাচ্ছে, এবং কাগজের ব্যবহার বা কাগজি মুদ্রার ব্যবহার শুরু হয়ে যাচ্ছে। আবার দেখো বিভিন্ন রকমের নিরাপত্তা, আমরা কিন্তু বিভিন্ন রকমের নিরাপত্তাও এখানে দেখতে পাই। কিভাবে? দেখো তুমি খুব সহজেই অনেকগুলো নোট একসাথে একটা ছোট্ট জায়গায় রেখে দিতে পারবে, কিন্তু অনেকগুলো কয়েন কিন্তু একটা জায়গায় রাখতে গেলে তোমার অনেকগুলো জায়গা নষ্ট হবে বা অনেকগুলো জায়গা এখানে লাগবে। তো এর জন্য দেখো নিরাপত্তা, খুব সহজে আমরা কাগজের নোটের নিরাপত্তা রাখতে পারি। আবার যদি ব্যাংকের কথা বলি, ব্যাংকের মাধ্যমেও কিন্তু আমরা চাইলে এই কাগজি নোটের নিরাপত্তাটা রাখতে পারি।
ঠিক আছে, তাই আমাদের নিরাপত্তা রাখা, সহজলভ্যতা, বহনযোগ্যতা এই প্রত্যেকটা কারণের জন্যই কাগজি মুদ্রার ব্যাপক প্রসার লাভ করছে। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে সবগুলোই, এখানে সবগুলোই। আচ্ছা, তারপরে চলে যাই পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্ন। এখানে বলছে কাগজি মুদ্রা প্রচলনের কারণ কি ছিল? কাগজি মুদ্রা প্রচলনের কারণ কি ছিল? দ্রব্যের মান, দ্রব্যের ওজন এবং দ্রব্যের মজুদ পণ্য। দেখো, একটা কাগজি নোটের মাধ্যমে আমরা একটা পণ্য বা একটা দ্রব্যের প্রত্যেকটা জিনিসই নির্ধারণ করতে পারি। দ্রব্যের মান, দ্রব্যের ওজন, দ্রব্যের মজুদ পণ্য সবকিছুই আমরা নির্ধারণ করতে পারি। এই জন্যই কিন্তু কাগজি নোটের প্রচলনটা সবচেয়ে বেশি। ঠিক আছে, তারপর চলে যাই 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্নে বলছে মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি? মুদ্রার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। হ্যাঁ, মুদ্রার আরো কয়েকটা কাজ আছে, যেমন সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, কিন্তু এর প্রধান যে কারণ সেটাই হলো বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। এটাই হচ্ছে এর প্রধান কাজ, তারপরে বাকিগুলো আদার্স কাজ। তারপর চলে যাই 19 নম্বর প্রশ্ন। রফিক তার উপার্জন থেকে প্রতি মাসে 1000 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখে। দেখো, 1000 টাকা ভবিষ্যতের জন্য জমা রাখে। তাহলে এক্ষেত্রে অর্থ বা এক্ষেত্রে মুদ্রা কি হিসেবে কাজ করছে? দেখো, এটা কিন্তু দেখে আমরা বুঝতে পারছি 1000 টাকা সে ভবিষ্যতের জন্য জমা রাখছে, তো এটা অবশ্যই সে সঞ্চয় করতে চাচ্ছে, বা এখানে মুদ্রাটা সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করছে অথবা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করছে। তো যখনই এরকম জমা রাখার কথা বলবে ভবিষ্যতে, তখন সেটাকে আমরা সঞ্চয়ের বাহন বা সঞ্চয়ের ভান্ডার বলতে পারি। 20 নম্বর প্রশ্ন। মুদ্রার কাজ হলো পণ্যের মূল্য নির্ধারক, সেবার মূল্য নির্ধারক, সাময়িক স্থিতিশীলতা আনয়ন। দেখো, মুদ্রার কাজটা কি? মুদ্রার কাজ এখানে কোনটি হবে? পণ্যের মূল্য নির্ধারক, এটা অবশ্যই পণ্যের মূল্য নির্ধারণ করবে, তারপর সেবার মূল্য নির্ধারণ করবে, কিন্তু সাময়িক স্থিতিশীলতা আনয়ন, সাময়িক সময়ের জন্য এটা স্থিতিশীল থাকে এরকম কিন্তু আমরা বলতে পারি না। তাহলে দেখো, এটার অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে পণ্যের মূল্য নির্ধারণ এবং সেবার মূল্য নির্ধারণ। সাময়িক বলতে বোঝানো হয়েছে অল্প সময়ের জন্য, স্থিতিশীলতা মানে স্থির একটা অবস্থা। মুদ্রা কিন্তু কখনোই এই সাময়িক স্থিতিশীলতা আনতে পারে না। মুদ্রার পরিমাণ, মুদ্রার মান সবসময় চেঞ্জ হয়ে যায়, এবং মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি সবসময় প্রায় চলতে থাকে। এখন বর্তমানে পুরোটা সময় মুদ্রাস্ফীতি চলছে, তাই আমরা বলতে পারি এই মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন এই কাজগুলোর জন্য সাময়িক স্থিতিশীলতা কখনোই আনা সম্ভব না। তাই মুদ্রা পণ্যের মূল্য নির্ধারণ করে, আবার কিছু কিছু সেবার মূল্যও কিন্তু নির্ধারণ করতে পারে। প্রত্যেকটার মূল্য নির্ধারণ করতে কাজ করে। তারপর চলে যাই মুদ্রা, অর্থাৎ এখানে বোঝানো হয়েছে মুদ্রা জিনিসটা কি? মুদ্রা জিনিসটা একটি বিনিময়ের মাধ্যম, মূল্যের পরিমাপক, আবার সঞ্চয়ের বাহন, তিনটা হিসেবেই কিন্তু কাজ করে। একটা মুদ্রা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে প্রত্যেকটি। তারপর চলে যাই 22 নম্বর প্রশ্ন। মিস জিনিয়া 5000 টাকা দিয়ে একটি জামা কিনলেন, এতে মুদ্রা কাজ করছে। দেখো, জামা কিনে ফেললেন, এখানে কিন্তু সে ভবিষ্যতের জন্য জমা রাখেনি। সো যেহেতু ভবিষ্যতের জন্য জমা রাখেনি, সো এটা সঞ্চয়ের ভান্ডার হিসেবেও কাজ করবে না। তাহলে কি হিসেবে কাজ করবে? বিনিময়ের মাধ্যম হিসেবে এবং মূল্যের পরিমাপক হিসেবে কাজ করবে। তাহলে অ্যান্সার হবে বিনিময়ের মাধ্যম এবং মূল্যের পরিমাপক, অর্থাৎ 1 ও 2। তাহলে দেখো, আজকের এই পর্বে আমরা দেখলাম আমাদের মুদ্রার ইতিহাসটা কেমন ছিল এবং মুদ্রা কি কি কাজ করে। মুদ্রা রিলেটেড বিভিন্ন বহু নির্বাচনী প্রশ্নগুলো আমরা দেখলাম, বিগত সালের কিছু প্রশ্ন এবং কি কি প্রশ্ন তোমার পরীক্ষায় থাকতে পারে তার কিছু ছোট প্যাটার্ন আমরা দেখলাম। সবসময় যে এই প্যাটার্নেই প্রশ্ন আসবে তা কিন্তু নয়, তবে কোশ্চেনের প্যাটার্নটা সেম থাকবে বা ধরনটা সেম থাকবে। তোমার অপশনগুলো আলাদা থাকতে পারে,
কথার মিনিংটাও কিন্তু আলাদা থাকতে পারে। তো আশা করছি প্রত্যেকটা প্রশ্নই সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো, সবাই আয়ত্ত করতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।